সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই ৩০তম ওয়েবিনারে। আজকের ওয়েবিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন বক্তা হিসেবে মিস্টার জামিল হোসেন চৌধুরী। জামিল হোসেন চৌধুরী একজন বাংলাদেশের প্রমিনেন্ট ডেভেলপমেন্ট রিসার্চ স্পেশালিস্ট এবং বর্তমানে তিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি নন গভর্নমেন্ট নন প্রফিট ভলেন্টিয়ার অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। স্যারের সম্পর্কে কিছু বলার আগে আমরা স্যার আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপকে স্যারের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সোশ্যাল রিসার্চ গ্রুপ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি রিসার্চ গ্রুপ যারা বাংলাদেশের সমসাময়িক সমাজ ব্যবস্থা বা সামাজিক বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা করে থাকে এবং সেগুলো পাবলিশ করা এবং জনসম্মুখে বিষয়গুলো তুলে নিয়ে আসা, সর্বোপরি কোনো পলিসি রিকমেন্ডেশন যদি করা যায় সেই বিষয়টা সামনে রেখে এই সোশ্যাল রিসার্চ গ্রুপ কাজ করে যাচ্ছে। আর আমি আছি কৃষ্ণ কুমার সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে। এছাড়া আমি বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। আর আজকে আছি আপনাদের সাথে হোস্ট হিসেবে। মিস্টার জামিল হোসেন চৌধুরী সম্পর্কে আরেকটু যদি বলতে চাই, এই পর্যন্ত তিনি প্রায় 30টিরও বেশি গবেষণা এবং সার্ভে বা প্রজেক্টে লিড রিসার্চার, লিড ইনভেস্টিগেশন এবং ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। এছাড়াও 21টির বেশি এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং বিশেষ করে একটি বিখ্যাত একটি প্রজেক্ট চর লাইভলিহুড প্রোগ্রাম, যে প্রজেক্টটি বাংলাদেশে আছে সেখানে তিনি একজন ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। মিস্টার জামিল হোসেন চৌধুরী তার লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করার পরে সে বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে মাস্টার্স ইন পাবলিক হেলথ কমপ্লিট করেছেন। এই ছিল মোটাটাকে মিস্টার জামিল হোসেন চৌধুরী আজকের যিনি বক্তা, তার সম্পর্কে ছোট্ট করে পরিচিতি। আর আজকে আমাদের যে আলোচনার বিষয় যে বাংলাদেশের উন্নয়ন সেক্টরে যে গবেষণা, আমরা শিক্ষকতা পেশায় আছি বা আমাদের শিক্ষার্থী যারা ক্লাসরুমে গবেষণা করে থাকেন, সেইটার থেকে যে উন্নয়ন গবেষণার কিছুটা পার্থক্য বা কিছুটা দ্বৈততা থেকে থাকে, সেই বিষয়টি যদি স্যার আপনি আমাদের সামনে তুলে ধরেন। আমারও কিছু স্বল্প বিস্তর উন্নয়ন ক্ষেত্রে গবেষণা করার কাজের অভিজ্ঞতা হয়েছে। আজকে আমি এই বিষয়টিতে কথা বলার জন্য আপনাকে আমরা দাওয়াত করেছি আমাদের মাঝে। এই বিষয়টিতে আপনি আমাদেরকে বুঝিয়ে বলবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের শিক্ষার্থী বা যারা এখানে আলোচনা শুনছেন তাদের যদি কোনো প্রশ্ন, কোনো মতামত থাকে তারা আপনার কাছে করবেন। পরবর্তীতে আমরা যখন প্রশ্ন উত্তর পর্বে যাব তখন সে বিষয়টি হবে। বাট আমাদের যে মূল অনুষ্ঠানের ফরম্যাটটি সেটি হচ্ছে, প্রথমে যিনি আলোচক থাকেন তিনি 15 থেকে 20 মিনিট সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন। তার কথা বলা শেষ হলে বা সময় শেষ হলে তারপরে আমরা আলোচনা ফ্লোরে নিয়ে যাব। তারপরে যারা উপস্থিত থাকবেন তারা তাদের প্রশ্ন বা মতামত আপনার সামনে আপনার আলোচনার উপর তুলে ধরবেন। সো এই পর্যায়ে স্যার আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। মিস্টার জামিল হোসেন চৌধুরী, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, অধ্যাপক কৃষ্ণ কুমার সাহাকে অশেষ ধন্যবাদ যা আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমার দীর্ঘদিন গবেষণার সঙ্গে আমি জড়িত ছিলাম, এখনো আছি, এখনো কাজ করি, এবং এটা একটা আমি সুযোগ মনে করছি যেহেতু, এবং বিষয়টা খুব ইন্টারেস্টিং যে সোশ্যাল রিসার্চ গ্রুপ, আমি মনে করি খুবই তারা বিভিন্ন রিসার্চের ব্যাপারে তাদের স্বাভাবিক আগ্রহ থাকবে। তো আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি এই রাত্রে 9টার সময় যারা এই প্রোগ্রামে জয়েন করেছেন বা অপেক্ষায় ছিলেন এতক্ষণ জয়েন করবেন, বা এখনো যারা চেষ্টা করে যাচ্ছেন, আমি সবাইকেই আমাদের আমি যে বক্তব্য দিব এটা ধৈর্য ধরে শোনার জন্য আমি স্বাগত জানাচ্ছি। তো আমি সরাসরি, আমার মনে হয় আমি স্লাইডে চলে যাই। আপনি যদি আমাকে শেয়ার করার সুযোগ দেন তাহলে আমি স্লাইডে গিয়ে আমি শুরু করতে পারি। আপনি মনে হয় শেয়ার করতে পারবেন। জি, স্লাইডটা বোধহয় একটু পিছন দিকে চলে গেছে। যাক, আমি একটু ওপেন করা ছিল বোধহয়। আচ্ছা, যাই, আবারও স্বাগতম। আমি প্রথমেই বলে নিই যে আমি আমার কিছু সীমাবদ্ধতার কথা বলে নিই। সেটা হলো যে যাতে প্রত্যাশা বেশি না থাকে। আমি মেইনলি আমার ফোকাস ছিল কিন্তু হেলথ সেক্টরে,
তো সেই জন্য আমি হয়তো কিছু এক্সাম্পল আমি হেলথ সেক্টর থেকে দিব, সেটা হয়তো সুবিধা হতে পারে। আর রিসার্চ হেলথের বাইরে আমি এডুকেশনে অনেক কাজ করেছি। তাছাড়া আমি গ্রামীণে কাজ করেছি, সেখানে পভার্টি রিসার্চ প্রোগ্রাম ছিল, সেটা গ্রান্টস ছিল, বিভিন্ন ধরনের রিসার্চের গ্রান্টসের ম্যানেজার ছিলাম আমি। তো সেইখানে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তো আমি একটু ব্যতিক্রমী ভাবে শুরু করতে চাই। ব্যতিক্রমী এই অর্থে যে আমি একটা জিনিস আমি একটু পিছনে যেতে চাই পাকিস্তান আমলে, এবং কুমিল্লা দিয়ে শুরু করতে চাই। কারণ আমি হলো যে আমি, এটা সবাই হয়তো একমত হবে না, কিন্তু আমি মনে করছি যে কুমিল্লা থেকেই কিন্তু ডেভেলপমেন্টের যে রিসার্চ এবং ট্রেনিং এর যে সূতিকাগার বার্ড, সেইখান থেকেই কিন্তু আসলে এই অধ্যায়টা শুরু। এবং আপনারা অনেকে জানেন হয়তো যে কুমিল্লা বার্ডের জন্ম সেটা হলো 1959-এ, প্রায় 61 বছর আগের কথা। তো সেই বার্ড হওয়ার পরে আখতার আমিদ খান সাহেব, সবাই নাম শুনেছেন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা গবেষণা করেন। তিনি মেইনলি একটা রুরাল ডেভেলপমেন্ট ট্রেনিং এর বিষয় এবং কোঅপারেটিভ প্রতিষ্ঠা ওই উদ্দেশ্যে নিয়ে শুরু করেন, এবং এটা একাডেমি প্রতিষ্ঠা করেন। এবং সেইখানে সরকারি কর্মকর্তারা তারা তাদের কিন্তু প্রথম এক্সপোজার হয় যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং এই যে ছোট ছোট রিসার্চ করা। তো তখন এত কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, এবং ক্রুড ফর্ম ম্যানুয়ালি সবকিছু করতে হতো টেলিমার্ক দিয়ে। সেই সময় ছোট ছোট রিসার্চ অনেকে সরকারি কর্মকর্তারাই সুযোগ পেয়েছেন। ওইখান থেকেই কিন্তু আমি মনে করি আসলে ওইখান থেকেই কিন্তু ডেভেলপমেন্ট রিসার্চের যে সূতিকাগর কিন্তু ওইখান থেকে, কুমিল্লা বার্ড থেকে। যদিও এখন বার্ডের এখন অনেক প্রতিষ্ঠান হওয়ার কারণে বার্ড, কুমিল্লা বার্ডের সেই আগের যে জলজলা ভাব বা সেই দিন আর নেই, এখন একটু অন্যরকম হয়ে গেছে, বিকজ দেয়ার আর সো মেনি অর্গানাইজেশন হ্যাভ ডেভেলপ। তো এই জায়গা থেকে আমি বললাম এই জন্য যে আসলে এর আগে পাকিস্তান বলে আমাদের বা প্রাইভেট সেক্টর বা এরকম কিছুই ছিল না যে গবেষণার সুযোগ থাকবে, থাকবে। তো আমরা কিন্তু কুমিল্লা বার্ডের সেই কন্ট্রিবিউশনটা আমরা মনে করি যে, আমি মনে করি খুবই বিবেচনার বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, তো আমি এই জন্য প্রথমেই বললাম যে প্রি লিবারেশন মাইলস্টোন হলো যে বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট। আমি বলছি পোস্ট লিবারেশনের পরপর আমাদের যে আমরা চিত্রপট কিভাবে পাল্টাচ্ছি, বিশেষ করে ডেভেলপমেন্টে, এনজিওরাই তো ডেভেলপমেন্টে আগানো। দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত দেশকে সহায়তা করার জন্য ব্রাকের আবির সাহেব চলে আসলেন লন্ডন থেকে চাকরি ছেড়ে, এবং ব্রাক প্রতিষ্ঠা করলেন 72-তে। এবং মেইনলি প্রথমেই রিলিফ রিহ্যাবিলিটেশনের কাজ ছিল, কিন্তু ধীরে ধীরে আপনারা জানেন যে ব্রাক এখন তো পৃথিবীতে পরপর দুইবার বোধহয় কনজিকিউটিভ দুইবার 1 নম্বর এনজিও হিসাবে তারা র্যাঙ্ক হয়েছে, এবং প্রায় 1 লক্ষ বোধহয় তাদের এমপ্লয়ি আছে ব্রাকের। তো এটা একটা বিশাল অর্গানাইজেশন। আরেকটা হলো যে ব্রাকের আরেকটা হলো যে তার ক্ষেত্র ইন্টারন্যাশনাল প্রায় 11টা বা 12টা দেশে বোধহয়, বাংলাদেশের বাইরে আরো 11টা 12টা দেশে তাদের কার্যক্রম আছে। আর গ্রামীণের কথা আমি বিশেষভাবে বলবো, যেহেতু আমরা রিসার্চ নিয়ে কথা বলছি, গ্রামীণ ব্যাংক ইজ দ্য প্রোডাক্ট অফ এ রিসার্চ। এটা কিন্তু একটা গবেষণা থেকে আসছে। প্রফেসর ইউনিস তখন অধ্যাপক, এবং তিনি এই ইউনিভার্সিটির পাশে জোবরা গ্রামে ছাত্রদেরকে পাঠালেন যে দেখো গ্রামের দরিদ্ররা, মহিলারা কিভাবে কি করে। তো ওইখানে দিয়ে গিয়ে ছাত্ররা দেখতে পেল গবেষণা করতে গিয়ে যে মহাজনের ঋণ নিয়ে তারা ছোটখাটো যে কাজকর্ম করে টুকটাক করে, এবং অনেক উচ্চ সুদে ঋণ নিতে হয়। তো এটা প্রফেসর ইউনিসকে খুব স্ট্রাইক করলো। উনি কিভাবে অল্টারনেটিভ তাদেরকে ব্যাংকিং করে কিভাবে টাকা মানুষকে দেওয়া যায় কম সুদে, সেই চিন্তা, সেই কনসেপ্ট তখন করলেন। তারপরে তো আপনারা জানেন যে ওই গবেষণার ফলাফল হিসাবে গ্রামীণ উনি বাংলাদেশ ব্যাংকে প্রজেক্ট সাবমিট করলেন, এবং গ্রামীণ ব্যাংক ইজ নট এন এনজিও, এটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রজেক্ট, এবং বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দিল, এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পেল 1976। এখন গ্রামীণ ব্যাংকও একটা বিশাল প্রতিষ্ঠান, এবং প্রায় তার আমি বলবো যে সম্ভবত 1 কোটি হাউস হোল্ড, 1 কোটি বড়োয়ার আছে, এবং তারও কিন্তু প্রায় 25,000-এর মতো এমপ্লয়ি আছে গ্রামীণ ব্যাংক। সো এটা কিন্তু এগুলো কিন্তু ছোট করে দেখা। প্রশিকার একটা এনজিও সেক্টর একটা পায়োনিয়ার অর্গানাইজেশন, ট্রেনিং, বিশেষ করে প্রশিক্ষণ এবং শিক্ষা গবেষণা এগুলো নিয়ে কাজ শুরু করে। কিন্তু কোনো কারণে পরবর্তীতে আপনারা জানেন যে প্রশিকার যেই সম্ভাবনাটা ছিল ইন্টারনাল কনফ্লিক্টের কারণে প্রশিকার আগের সেই ইয়েটা নাই এখন, কিন্তু এটা একটা ওয়ান অফ দি পায়োনিয়ার অর্গানাইজেশন।
তো লিবারেশনের পরে যেটা হলো সেটা হলো যে সরি স্লাইডটা ইয়ে করছে না, আসছে জি। আচ্ছা, এখানে অনেক দেশ স্বাধীন হলো, নতুন দেশ, অনেক কিছুই নাই, যুদ্ধ বিধ্বস্ত ইনফ্রাস্ট্রাকচার নাই, অনেক ধরনের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স আসা শুরু হলো অনেক দেশ স্বীকৃতি দেওয়ার পরে। তখন আসা শুরু হওয়ার পরে বড় বড় ডোনাররা, বিশেষ করে ইউএসআইডি, ডিএফআইডি, তারপরে নরাদ, জানিজা, সুইডিশ সিডা, কানাডিয়ান সিডা, এরা কিন্তু প্রচুর টাকা নিয়ে কাজ করার জন্য তারা নামলো। তখন কিন্তু তত এনজিও নেই। এইভাবে তারা কিন্তু কিছু কিছু ছোট ছোট এনজিও বা যারা ছিল অনেকে, তখন অনেক এনজিও কিন্তু এই অপরচুনিটিটা ক্যাপচার করলো এবং অনেক এনজিও ডেভেলপ করলো। এই ফাঁকে এই যুদ্ধ বিধ্বস্ত রিলিফ রিহেবিলিটেশন কাজ দুইটা বড় এনজিও করেছে। তখন কেয়ার পাকিস্তান আমল থেকেই ছিল বাংলাদেশে, বা পরে তারা কেয়ার বাংলাদেশ হিসাবে ইয়ে করে। তখন তারা রিলিফ রিহেবিলিটেশন, এইসব স্কুল ফিডিং, এইসব কাজ তারা করতো। সিসিডিবি অনেক রুরাল ডেভেলপমেন্টে অনেক কাজ করেছে। তো এগুলো আসলে ওই ইনিশিয়াল লিবারেশন পরপর ইনিশিয়াল দিকে। তারপরে তো মানে আপনারা জানেন যে কত এনজিও হয়ে গেছে, হ্যাঁ, ব্রাকের পরে প্রশিকার পরে এখন আমার ধারণা যে প্রায় 4,500-এর মতো মনে হয় সমাজ সেবা বোধহয় রেজিস্ট্রেশন দিয়েছে। এখন এনজিও গুলোর কাছে অ্যাক্টিভ এনজিও প্রায় 2,500-এর মতো আছে এখনো। তো এইসব এনজিও তারা বিভিন্ন ধরনের ডোনারদের ফান্ড দিল, হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, বিভিন্ন ধরনের বিভিন্ন ডাইমেনশনে। মানে এর পরবর্তী 2 ডিকেড আমি বলবো 80-র দশক এবং 90-র দশক বিশেষ করে, তখন কিন্তু ফরেন ফান্ডিং এর খুব ইয়ে ছিল। তো সেইখান যারা টাকা দিচ্ছে তারা তাদের প্রজেক্ট ইভ্যালুয়েশন করতে চায়, সেই ক্যাপাসিটি আমাদের দেশে ওইভাবে ছিল না। একটা দুইটা করে অর্গানাইজেশন তৈরি হওয়া শুরু হলো। এবং আমি হেলথ সেক্টরে আমি এক্সাম্পল দিব, মিত্র এন্ড অ্যাসোসিয়েটস, এইরকম 83 বা 84 এর দিকে তারা শুরু করলো মিত্র এন্ড অ্যাসোসিয়েটস। তারা তখন ওই 75-এ বাংলাদেশ ফার্টিলিটি সার্ভে হতো। তখন ওই বাংলাদেশের পপুলেশন গ্রোথ যেহেতু বেশি, সেই জন্য সার্ভে করা, ফার্টিলিটি সার্ভে হতো। তখন প্রাইভেট সেক্টরে তারা মিত্র এন্ড অ্যাসোসিয়েটস, তারা ওই সিপিএস নামে, কন্ট্রাসেপটিভ প্রিভেন্টিভ সার্ভে নামে প্রজেক্ট জমা দিয়ে তারা কাজ শুরু করলো। এরপরে মিত্র এন্ড অ্যাসোসিয়েটস দেখা দেখি আরো অনেক, এবং এগ্রিকালচার সাইডেও কিছু কাজ শুরু হইলো, সেখানেও কিছু এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠান ডেভেলপ করলো। তো এখন যেটা মেইনলি হলো যে কেন এই প্রাইভেট সেক্টরেই কিন্তু বেশি গ্রো করেছে, এনজিও যেরকম গ্রো করেছে, ডেভেলপমেন্ট রিসার্চের কাজেও কিন্তু অনেক অনেক প্রতিষ্ঠান গ্রো করেছে। আমি কিছু কিছু নাম দেখাবো। তো এখন এগুলো মেইনলি হলো যে ডোনাররা তারা ফান্ড দেয়, তারা তাদের ভ্যালু অফ মানি অ্যাসেস করতে চায়, এবং তাদের কতগুলো প্রিন্সিপাল আছে যে তারা দে ওয়ান্ট টু সি দ্য রিলেভেন্স, দ্য ইফেক্টিভনেস, দ্য এফিসিয়েন্সি, দ্য সাস্টেনেবিলিটি এবং ইম্প্যাক্ট, এগুলো দেখতে চায় তারা। তো এগুলো দেখার জন্য বিভিন্ন ধরনের, তারপরে নতুন নতুন করে প্রজেক্ট ডিজাইন করা লাগে। তো কাজেই দি নিড ফর ডেভেলপমেন্ট রিসার্চ কন্টিনিউড অ্যাজ ডেভেলপমেন্ট অলসো কন্টিনিউড, এনজিওদের পার্টিসিপেশন বাড়তে থাকলো। হ্যাঁ, এখন সেই সুবাদে আমি দেখেন কতগুলো আমি বাংলাদেশে, আমি এখানে দিস ইজ নট এ কম্প্রিহেন্সিভ লিস্ট, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে স্টুডেন্টদের জন্য যে কত এনজিও, 4,500-এর কথা আমি বললাম। এখানে কিছু কিছু নাম দিয়েছি আমি, ব্রাক, প্রশিকা, জিএসএস, সিডব্লিউএফডি, অনেক মানে অনেকগুলো এনজিও আছে আর কি। তো এইগুলো, এই এনজিও গুলো বিভিন্ন ক্ষেত্রে, এর মধ্যে কিছু আমাদের এখানে বর্তমানে নেটওয়ার্ক আছে, যেমন ক্যাম্পি একটা নেটওয়ার্ক, এটা হলো গণস্বাক্ষরতা অভিযান বলে এটাকে, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন। আপনারা রাশেদা কে চৌধুরীর নাম শুনেছেন, উনি এটা পরিচালনা করেন, উনি, এবং ওনার একটা বড় কাজ যেটা করেন ওনারা, আমি সেটা বলে রাখি ছাত্রদের জন্য। এডুকেশন ওয়াচ নামে একটা রিপোর্ট বাইর হয়, এটা গবেষণা হয়, এবং এই ওয়াচ রিপোর্ট থেকে বাংলাদেশের স্টেট অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন বিষয়ে এক এক বছর এক একটা ইস্যু নিয়ে আসে। কোনো সময় হয়তো এনরোলমেন্ট, কোনো সময় হয়তো ক্লাসরুমের বিভিন্ন, আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এডুকেশন ওয়াচ, যদি সার্চ দেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট পাবেন।
এইটা একটা এডুকেশন ওয়াচ। আমি ব্রাকের কথা এখানে একটা বলি। ব্রাকের ব্রাক বোধহয় একমাত্র এই যাদের সেপারেট R&D আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট আছে। এবং এই বিদেশে কিন্তু অনেক অনেক দেশেই এই রিসার্চকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং এটার জন্য প্রচুর ফান্ডিং হয়। আমাদের দেশে দুঃখজনকভাবে যে আমাদের ইউনিভার্সিটিগুলা সেই তুলনায় খুব অপ্রতুল ফান্ডিং এবং খুবই প্রফেসররা বা স্টুডেন্টরা যে গবেষণা করবে, গবেষণার জন্য টাকা আমাদের দেশে গবেষণার ভ্যালু সেরকম বুঝতে পারে না বা বোঝা হয় না বা বুঝতে চায় না, বা সরকার হয়তো টাকা ওই খাতে যে কোনো কারণেই এখানে কিন্তু আমাদের ডিএফআইডি প্রায় 50% তারা টাকা তারা R&D তে ব্যয় করে। তো আমাদের দেশে এখন এই এনজিও গুলা তারা বললাম তারা কিন্তু মাল্টি ডাইমেনশনাল মাল্টি সেক্টরাল প্রজেক্টে কাজ করা শুরু করলো। হ্যাঁ, এবং একবারে এগ্রিকালচার থেকে লাইভলিহুড থেকে শুরু করে হিউম্যান রাইটস কিছুই বলবো আমি বাদ দেই, HIV AIDS অনেক কিছু, মানে অল কম্প্রিহেনসিভ। কিন্তু একটা সময় যখন ডোনার ফান্ডিং কমে গেল তখন কিন্তু অনেক এনজিও এখন শুধু মাইক্রো ক্রেডিট নিয়ে তারা তারা সাস্টেইনেবিলিটির কথা চিন্তা করে। মাইক্রো ক্রেডিট বিকেম দি মেইন কি অ্যাক্টিভিটি এবং এখন অনেকেরই, এবং দে হ্যাভ বিকাম ভেরি এফ্লুয়েন্ট। অনেকের হাজার কোটি টাকা, শত কোটি টাকা অনেক এনজিওর আছে। এখানে আমি পার্টিকুলারলি নাম বলবো না, কিন্তু এখানে আমি যে লিস্টগুলো দিয়েছি এখানে যেমন ALRD, এটা ভূমি নিয়ে কাজ করে, স্পেসিফিক্যালি ভূমি নিয়ে কাজ করে। হ্যাঁ, এরকম কিছু আছে যাদের স্পেশালাইজেশন আছে, যেমন নাগরিক উদ্যোগ, এরা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে। BNWL আপনারা জানেন, আইন ও সালিশ কেন্দ্রের কথা জানেন, মাদাপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন যেখানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন একটা বিশাল জিনিস, ব্লাস্ট আপনারা জানেন, সেগুলা এই ধরনের অনেক কাজ আছে। FIBDBর কাজও একটু বৈচিত্র্যময়, এডুকেশন একটা ফোকাস। আর আমাদের এক সময় যে GSS ছিল এডুকেশনের অনেক বড় করে আসছিল, তাদের মধ্যে 700 না 900 প্রাইমারি স্কুল এস্টাবলিশ করছিল। পরে যে কোনো কারণে ইন্টারনাল কনফ্লিক্টে GSS এর একটু হয়ে যায়, আউট অফ ফোকাস চলে যায় আর কি। তো যাই হোক, এগুলা বলে শেষ করা যাবে না ইতিহাস। আমি পরবর্তী স্লাইডে যাই। এখানে এই যে রিসার্চের নিড থেকে কিন্তু অনেক রিসার্চ অর্গানাইজেশন তৈরি হলো বাংলাদেশে। তো আমি এখানে দেখাচ্ছি কিছু কিছু নাম: ICRB মিত্র, SCPR, PPRC মানে হুসেন জিল রহমান সাহেবের যে প্রতিষ্ঠান, এটার নাম হলো PPRC। HDRC, এটা হলো উনিও ইকোনমিক্সের প্রফেসর আবুল বরকত, উনার প্রতিষ্ঠান। উন্নয়ন সমন্বয়, যা আতিউর রহমান সাহেব, উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। উনার CPD আপনারা জানেন, প্রফেসর রহমান সুবানের সেন্টার ফর পলিসি ডায়ালগ। JMC গ্রান্ট অফ পাবলিক স্কুল অফ পাবলিক হেলথ, ঢাকা ইউনিভার্সিটি, তারাও তাদের কিছু গবেষণা করছে এই হেলথ সেক্টরে। আচ্ছা, তারপরে আরো আছে অনেক কিছু যেগুলো আছে, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ, এটা যদিও ওয়াশিংটন বেসড কিন্তু বাংলাদেশের দীর্ঘদিন ধরে কাজ করছে। ব্লাস্ট রিসার্চ করে, প্রোগ্রামও করে, অন্যরকম হিউম্যান রাইটস এর প্রমোট করার জন্য অ্যাডভোকেসি করে। MRC মোড, এটা রিসার্চ করে, এটা প্রাইভেট। এবং এই একটা হলো যে অনেক রিসার্চ অর্গানাইজেশন এখানে আছে যেগুলো মানে আসলে কনসাল্টিং ফার্ম হিসাবেই পরিচিত, যেহেতু তারা ডোনারের ফরমাইশে কাজ করে। তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে যে এগুলা প্রতিষ্ঠান, এগুলো গড়ে উঠছে মেনলি কিন্তু বিদেশি ফান্ডেই কাজ হয়। তারা বিদেশের কনসালটেন্সি বা এগ্রিমেন্ট নিয়ে কাজ করে এবং সেখান থেকে সোর্স আসে। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু খুব বেশি কাজ করাতে, আমি তো আগেই বললাম যে আসলে রিসার্চের ফান্ড খুব লিমিটেড, এবং বাংলাদেশ গভর্নমেন্ট তাদের পছন্দ মতো বা তাদের হয়তো নির্ধারিত থাকে যারা টেন্ডার প্রসেসে সিলেক্টেড হয়, এটা কঠিন প্রক্রিয়া আর কি। কিন্তু ওইখানে আবার গেলে ওখানেও কম্পিটিশন থাকলেও যাদের এক্সপিরিয়েন্স এবং ভালো, তারা অনেকেই সুযোগ পায় এবং কাজ করতে পারে। তো এই ধরনের আমি এখানে দিস লিস্ট ইজ নট অলসো কম্প্রিহেনসিভ। আমি যে কয়টা মনে এসছে আমি বলেছি। বিভিন্ন জায়গায় এখানে আছে, এনভায়রনমেন্টে অনেকে কাজ করে, হিউম্যান রাইটসে কাজ করে, পভার্টি নিয়ে কাজ করে। যেমন আমি এক্সাম্পল একটা দিই, যেমন ইকোনমিক রিসার্চ গ্রুপ, প্রফেসর সাজ্জাদ জহির, উনি পভার্টি নিয়ে কাজ করেন, উনি BIDS এর রিসার্চ ফেলো ছিলেন। পলিসি রিসার্চ, হাসান মনসুর সাহেবের নাম শুনে থাকবেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। CPD আপনারা জানেন, প্রফেসর রহমান সুবান। হ্যাঁ, এরকম অনেক ডাকসাইটের লোকরা এগুলো পরিচালনা করেন আর কি। বাংলাদেশের বড় বড় ইকোনমিস্ট, এরকম অনেক অর্গানাইজেশন বা এনভায়রনমেন্টালিস্ট আছেন, অনেকে পরিচালনা করেন। তো এগুলো বলে শেষ করা যাবে না। বাংলাদেশে এই ধরনের গ্রোথ, এনজিওতে যেরকম গ্রোথ হয়েছে, এই প্রাইভেট সেক্টরের রিসার্চ অর্গানাইজেশন অনেক গ্রোথ হয়েছে। তো এগুলো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বললাম যাতে বুঝতে সুবিধা হয় আর কি। আমরা যারা কাজ করেছি আমরা কিন্তু বেশিরভাগই
বিদেশিদের টাকা দিয়ে কাজ, সরকারি কাজ কিছু কিছু করেছি বাট ভেরি লিমিটেড, সেটাও কোঅর্ডিনেশন ইউনিসেফ ইউএনডিপি এটা গভর্নমেন্টের কোলাবোরেশন থাকে। স্লাইডটা একটু মুভ করতে সমস্যা হচ্ছে। তাই না, এটা কি কোন সিস্টেমের সমস্যা হইল? আমার মনে হয় স্লাইডটা ফুল স্ক্রিন করে নিলে ভালো হয়। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি কিন্তু আগের যে তালিকাটা দিয়েছি মেইনলি হলো প্রাইভেট সেক্টরে। পাবলিক সেক্টরে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যেখানে গেলে, যেমন বিআইডিএস বিশাল পুরানো প্রতিষ্ঠান, এটা অটোনোমাস সরকারের ইয়েতে, এবং এখানে বিশাল লাইব্রেরি আছে। তারাও বহু ধরনের গবেষণা, মানে রুরাল ডেভেলপমেন্টের, পভার্টির কোনো শেষ নাই। হাজারো বই লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে, সার্চ দিলেও পাওয়া যাবে। বাংলাদেশের বিবিএস হলো বড় প্রতিষ্ঠান, এটা সরকারি, আপনারা জানেন মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এরা যেই কাজটা করে মেইনলি, এটা হলো বড় কাজ হলো করে সেন্সাস করে 10 বছর পর এটা করে। আর তারা একটা আরো কিছু কাজ করে, সার্ভে করে, এগুলো বিবিএস মেইনলি বড় সার্ভের মধ্যে হলো হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে, আমি দেখাবো। তারপরে আবার যেমন আদম কৃষি শুমারি করে, এই ধরনের কিছু কিছু স্পেসিফিক আমি 2-4টা বললাম, সময় চলে যাবে বেশি। তারপরে রিপোর্ট আছে, রিপোর্ট নিজেরা খুব কম করে, তারাও কন্ট্রাক্ট দিয়ে করায় প্রাইভেট সেক্টরকে, আমরাও রিপোর্টের কাজ করি মাঝে মাঝে। নিপসম মেইনলি একাডেমিক, তারাও আবার কনসালটেন্টের মতো, তারা রিসার্চের কাজও কিছু কিছু করে, তারা নিজেরা রিসার্চ ফান্ডিং করে তা না। তারপরে ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার রিসার্চ ইনস্টিটিউট, আইএসআরটি আছে, ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেনিং, এগুলা সব পাবলিক বডিজ বলবো আমি। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডি, এটা অন্য লাইনের, একটু ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক ইন্টার কান্ট্রি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ব্যাপার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, আপনারা জানেন এগ্রিকালচারে বাড়ি আছে, বার্ক আছে, তারপরে রিসার্চ কাউন্সিল আছে, তারপরে রাইস রিসার্চ ইনস্টিটিউট, ফিশ রিসার্চ ইনস্টিটিউট, লাইভস্টক। আমি এখানে সব যে আনছি তা না, এখানে অনেক আছে, এগুলা পাবলিক সেক্টর আমি দেখাইলাম যে রিসার্চ অনেক ধরনের হচ্ছে, এবং এগুলা অনেকগুলা মানে সায়েন্টিফিক রিসার্চ, আবার কিছু কিছু আবার ডেভেলপমেন্ট রিসার্চও আছে। কৃষকদের সঙ্গে বিভিন্ন ধরনের ইয়ে হয়, ইন্টারাকশন হয়, সেগুলা মৎস্যজীবীদের সঙ্গে বিভিন্ন রকম ইন্টারাকশন হয়। তো এগুলা ওইগুলোর মধ্যে মিক্সড আছে আর কি। আচ্ছা, আমরা এখানে ডেভেলপমেন্ট রিসার্চের সংক্ষেপে একটু বলছি যে কিভাবে আমরা কেন ডেভেলপমেন্ট রিসার্চ করব। আচ্ছা, ইয়েটা কি সরানো যায় এখানে? আপনি কি একটু স্ক্রিনের একটু হাইড করা যায় কিনা? আপনার ওইখান থেকেই করতে হবে, আমার এখান থেকে স্যার আমি আপনার ইয়েতে কিছু করতে হবে। ঠিক আছে না, ওকে, থ্যাংক ইউ। এবার দেখা যাচ্ছে পুরোটা? আমরা দেখতে পাচ্ছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি যে ডেভেলপমেন্ট রিসার্চ কেন জেনারেল পারপাস রিসার্চ হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ নলেজ প্রোডাকশন, আন্ডারস্ট্যান্ডিং এন্ড প্রেডিকশন। এটা একটা ফর্মাল ডেফিনেশন বলতে পারেন, হ্যাঁ, যে কি কারণে ডেভেলপমেন্ট রিসার্চ করা হয়। হ্যাঁ, ডেভেলপমেন্ট রিসার্চের জেনারেল পারপাস অফ রিসার্চ এবং ডেভেলপমেন্ট রিসার্চের পারপাস, এই দুইটা কথা এখানে বলা হয়েছে। এটা পরে যদি সম্ভব হয় স্লাইড শেয়ার করব, সময় কম চলে যাচ্ছে। একাডেমিক রিসার্চের সাথে আমরা বলছি যে কিভাবে একাডেমিক রিসার্চের একটা সুনির্দিষ্ট পারপাস থাকে, কিন্তু ডেভেলপমেন্ট রিসার্চ অনেকটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড এবং প্রবলেম এবং সলিউশন বের করার জন্য কাজ করে আর কি। তো যাই, ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে আমরা গ্রোথ, ইভলিউশন, চেঞ্জ, এগুলাকে বুঝি, তাই না? এবং ডাইভার্স এরিয়া, আমি যেটা আগে বলছি যে অনেক এরিয়াতে আমরা কাজ করি। তো কাজেই ডেভেলপমেন্ট রিসার্চটা কিন্তু অনেক একটা ব্রড বিষয়, রিলেভেন্ট যেটা, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড যেটা, এবং অনেক প্রশ্নের উত্তর যেটা দিতে পারবে, অনেক ইনফরমেশন জেনারেট করতে পারবে, অনেক প্রবলেমের সলিউশন দিতে পারবে। এগুলো হলো মেইনলি ডেভেলপমেন্টের, যেগুলো মেইনলি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্টারভেনশন থাকে, তাকে কেন্দ্র করে রিসার্চ হয়, বা অন্য ধরনের দিয়ে থাকে। আমি প্রোগ্রাম শুরু করার আগেও করতে পারি, আমি একটা সিচুয়েশন বোঝার জন্য করতে পারি, আমি সেখানে আসতেছি। যেমন আমরা কেন করি, এই স্লাইড থেকে দেখা যাচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট রিসার্চ কেন করি। আমরা জেনারেট নিউ নলেজ,
validate existing or old knowledge, generate data information, identify, investigate problems, find solution to the problem, develop concept or theory, সেটার জন্য করা formative research to design project, situation analysis আমরা করি, needs assessment করি, একটা কোনো প্রজেক্টের আগে তার বেঞ্চমার্ক অথবা বেসলাইন সেট করার জন্য আমরা করি, প্রগ্রেস মেজার করার জন্য করি, যে কি অগ্রগতি হচ্ছে এটা দেখার জন্য করি, আমরা আউটকাম ইভালুয়েট করার জন্য করি, ইমপ্যাক্ট অ্যাসেস করার জন্য করি। এই হলো মোটামুটি মানে কি রোল অফ ডেভেলপমেন্ট রিসার্চ, যে এইগুলো আমরা ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে এটা লিঙ্ক থাকে এবং বিভিন্ন ধরনের বেসলাইন থেকে শুরু করে এন্ডলাইন এবং ইমপ্যাক্ট এবং এই ধরনের সব বিভিন্নভাবে নলেজ জেনারেট করা যায়। আরো অনেকভাবে আছে, হয়তো মানুষের লার্নিং কে ডকুমেন্ট করে, বিভিন্ন বেস্ট প্র্যাকটিসেস ডকুমেন্ট করা হয়, অনেক ধরনের জিনিস আছে আর কি। তো এখানে আমি একটা মোটামুটি একটা ব্রড লিস্ট দিলাম আর কি। আচ্ছা, আমি বলছি কেন যে মেজারিং প্রগ্রেস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, এটা স্টুডেন্টদের জন্য ইন্টারেস্টিং হতে পারে। আমি যে বলছিলাম যে আমি হেলথ সেক্টরে, এখানে আমি বাংলাদেশ, এই যে বিডিএইচএস লেখা আছে, বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, এখানে দেখাচ্ছে এই যে এই সার্ভেটা যেটা হচ্ছে, ডেমোগ্রাফিক হেলথ সার্ভে অনেক দেশে হয়, নেপালে হয়, শ্রীলঙ্কায় হয়, পাকিস্তানে হয়, এবং এটা ইউএসএআইডির একটা পেট প্রজেক্ট আমি বলবো, এবং এটা হচ্ছে বাংলাদেশেও হচ্ছে। এভরি অল্টারনেট ইয়ার হওয়ার কথা, মাঝে মাঝে হয়তো 2-1 বছর একটু ডিলে হয়। তো এটা প্রথম দিকে 1975 এটা বিএফএস নামে পরিচিত ছিল, বাংলাদেশ ফার্টিলিটি সার্ভে ছিল। তারপরে 1985 আমি বলছিলাম যে মিত্রবাবু কাজ করেছেন, ওনার সিপিএস কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স সার্ভে, তার মানে কত মহিলা কন্ট্রাসেপটিভ ব্যবহার করে গর্ভনিরোধক পদ্ধতি, ওইটা ছিল ফোকাস। তারপরে আবার 89-এ আবার বিএফএস হইলো, পরে বিডিএইচএস শুরু হইলো 93-94-এ। এরপর থেকে আপনারা দেখেন যে ধারাবাহিকভাবে, এবং এখানে যে দেখাচ্ছে এই যে কারেন্টলি ম্যারিড উইমেন ইউজিং এনি কন্ট্রাসেপটিভ মেথড, এই যে আমরা প্রোগ্রেসটা ওভার দ্য ইয়ার্স দেখছি, এটা আমি যদি এই রিসার্চ না করতাম বা এই সার্ভে না করতাম, এই তথ্য কালেকশন না করতাম, তাহলে কিন্তু আমি কিছুতেই কিন্তু এই প্রোগ্রেসটা আমি ওভার দ্য ইয়ার্স মেজার করতে পারবো না। তো আমার এখানে বাংলাদেশের কাছে দিস ইজ অ্যান এফিসিয়েন্সি কোয়েশ্চেন, যে এখন তথ্য আছে, আমি কোন জায়গায় আছি, গভর্নমেন্ট বুঝতে পারে আমার কি দরকার, কিভাবে কত কন্ট্রাসেপটিভ দরকার, সবকিছু হিসাব করা যায়। এখানে এই স্টাডি থেকে আনমেট নিড কত, কি কত, সবই বের হয়ে যায়। তো এই এক্সাম্পলটা একটু, যে যেখানে 8% ছিল 1975-এ, এখন আইসা কন্ট্রাসেপটিভ মেথড 62% হয়েছে। এটা হলো 2017-এর বিডিএইচএস এর ডাটা থেকে নেওয়া, লাস্টের কলামে দেখা যাচ্ছে 2017। তো এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড এবং অনেক দেশে হয়, ভেরি গুরুত্বপূর্ণ একটা সার্ভে, এবং এটার আমি একটা কভার ফ্লিপটা আমি দেখাবো আপনাদেরকে, ছাত্রদের জন্য ইন্টারেস্টিং হবে। এই একই ধরনের এই যে ট্রেন্ড, আমরা এখানে মহিলাদের যে প্রজননের হার আমরা দেখতে পাচ্ছি যে 75 সালে ছিল 6.3, অর্থাৎ গড়ে 6.3 জন সন্তান জন্ম দিত 15 থেকে 49 বছরের মহিলারা বাংলাদেশে। এখন মহিলারা 2.3 সন্তান জন্ম দেয়। এইটা একটা ফার্টিলিটি ট্রেন্ড, এটা ওই স্টাডি থেকে দেখাচ্ছে। আমরা দেখাচ্ছি ওইটা প্রথম দিকে ছিল না, পরে ইনক্লুড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2007 থেকে দেখাচ্ছে নিউট্রিশন, বাচ্চাদের নিউট্রিশন, এই যে স্টান্টিং, ওয়েস্টিং, এটা কিভাবে কমে আসতেছে দেখাচ্ছেন। 7, তারপরে 11, 14, 17, 4টা কলাম আছে, এবং স্টান্ডিং কি পরিমাণ, আন্ডারওয়েট কি পরিমাণ, ওয়েস্টিং বাচ্চাদের, মানে আন্ডার 5 বাচ্চাদের নিউট্রিশনের হাল কি, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। তো কাজে এগুলা all these are very important information for anyone studying or doing research আর ন্যাশনাল প্রোগ্রামের জন্য, বা যারা অন্যান্য প্রজেক্টে কাজ করেন এনজিওদের জন্য, সবার জন্য এটা খুব জরুরি বিষয়, এবং গবেষকদের জন্য তো অবশ্যই। আমরা কি ধরনের রিসার্চ করে থাকি ডেভেলপমেন্টে, আমরা এখানে কতগুলো এক্সাম্পল আছে। আমরা ক্রস সেকশনাল স্টাডি করি, লংজিটিউডাল স্টাডি করি, ক্রস সেকশনাল স্টাডি করি, অ্যাকশন রিসার্চ করা হয়, যখন দরকার অ্যাকশন রিসার্চ করা হয়, পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ করা হয়, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল এগুলো অ্যাপ্লাই করা হয়, র্যাপিড রুরাল অ্যাপ্লাই করা হয়, পার্টিসিপেটরি লার্নিং এন্ড অ্যাকশন পিএলএ বলি আমরা, পার্টিসিপেটরি লার্নিং এন্ড এক্সারসাইজ বলা হয়, অপারেশন রিসার্চ একটা আছে, একটা পদ্ধতি, এটা মানে অনগোয়িং প্রোগ্রামের কোনো প্রবলেম দূর করার জন্য স্ট্র্যাটেজি চেঞ্জ করে বা নতুন কিছু ইন্টারভেনশন দিয়ে অপারেট করে দেখা হয় যে ওয়েদার ইট চেঞ্জেস, এটা হলো অপারেশন রিসার্চ।
তো এটা হেলথে ফ্যামিলি প্ল্যানিং এই ধরনের অনেক অ্যান্ড্রু ফিশার একজন বিখ্যাত অপারেশন রিসার্চ তার একটা বই আছে, সেটার নাম হলো অপারেশন রিসার্চ ইন ফ্যামিলি প্ল্যানিং, এবং সে তার বই পড়লে অপারেশন রিসার্চ সম্পর্কে কেউ জানতে চাইলে ভেরি ইন্টারেস্টিং বুক অ্যান্ড ভেরি ইজিলি আন্ডারস্টুড বুক। আমরা কি ধরনের টুল ব্যবহার করি? সাধারণত আমি যে সার্ভে দেখাইলাম, আরো কয়েকটা সার্ভে দেখাবো, বড় বড় সার্ভে যেগুলো হয়, আমি বিবিএস এর বললাম যে হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে, যেটা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে বা ইপিআই, অথবা যে আমরা মিক্সের সার্ভে দিয়ে দেখাবো, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, যেটা ইউনিসেফের সহযোগিতায় বিবিএস করে থাকে। এগুলো সবই কিন্তু স্ট্রাকচার্ড ইন্টারভিউর মাধ্যমে করা হয়। এগুলো কিন্তু মেইনলি কোয়ান্টিটেটিভ মেথড অ্যাপ্লাই করা হয়। কিন্তু আমরা অনেক প্রজেক্ট ইভ্যালুয়েশন যখন করি, আমরা অনেক মেথড ইউজ করি। আমরা ইনডেপথ ইন্টারভিউ করি, কি ইনফরমেন্ট ইন্টারভিউ করি, ফোকাস গ্রুপ ডিসকাশন করি, অ্যাপ্রিশিয়েট ইনকোয়ারি করি, অনেক ধরনের স্মল গ্রুপ কনসালটেশন করি, কমিউনিটি লেভেল মিটিং করি, পাবলিক হিয়ারিং করি, কেস স্টাডিজ তৈরি করি। এগুলো এইসব মেথড ইউজুয়ালি প্রথমটা ছাড়া বাকিগুলো সবই কিন্তু কোয়ালিটেটিভ মেথড। তো কোয়ালিটেটিভ অ্যাপ্লিকেশন খুব একটা বড় বড় লার্জ সার্ভেতে হয় না। এগুলা ছোটখাটো প্রজেক্ট ইভ্যালুয়েশন বা অন্যান্য স্টাডিতে বা ওদের কোনো অ্যাসেসমেন্ট বা প্রোগ্রাম সেখানে কিন্তু এগুলো হয়। যাই হোক, তো যেসব এরিয়াতে গবেষণা হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে, মেজর হেলথ এন্ড নিউট্রিশনে প্রচুর গবেষণা হয়েছে, পপুলেশন ফ্যামিলি প্ল্যানিং এ, বিডিএইচএস, এটা তো পপুলেশন ডাইমেনশন থেকে এই বিডিএইচএস এর দেখাইলাম। সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রিসার্চ, এডুকেশনে অনেক রিসার্চ হয়েছে। পপুলেশনের ফ্যামিলি প্ল্যানিং আমি নিজেও অনেকগুলো কাজ করেছি। ইভেন মেথডের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে নর্থ প্ল্যান মেথডের উপরে ইমপ্লেন্ট আসলো, ক্লিনিক্যাল ট্রায়াল ছিল, আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম। হেলথে আমি ইপিআই সার্ভেতে পার্টিসিপেট করছি। তারপরে মিক্সের কথা বললাম, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, যেটা সেখানেও আমি ন্যাশনাল একটা প্রতিষ্ঠান থেকে আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। এডুকেশনে অনেকগুলা কাজ হয়েছে। আমি একটা বলবো যে আমাদের রিসার্চারদের মধ্যে অনেক প্রতিষ্ঠান করেছে, কিন্তু প্রফেসর সালেহ আহমদ ভাইস চ্যান্সেলর ছিলেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি। ওনার একটা প্রতিষ্ঠান ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না নামটা। দীর্ঘদিন উনি এডুকেশনে অনেক কাজ করেছেন, প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশনে। ওনার অনেক পাবলিকেশন আছে এডুকেশনে। এবং আমি এখন যেটা বললাম যে এডুকেশন, আমি অল্প কিছু কাজ করেছি এডুকেশনে, সেকেন্ডারি এডুকেশনে করেছি, প্রাইমারিতে করেছি, বেশি না। কিন্তু এখন এই এডুকেশন ওয়াচ, যেটা আমি একটু প্রথম দিকে বলেছি, এটা কিন্তু খুব ইউজফুল একটা টুল, এবং এডুকেশনের হাল হকিকত বোঝা যায় আর কি। ওয়াটার, স্যানিটেশন, হাইজিন সেক্টরে অনেক, এগ্রিকালচারে তো অসংখ্য কাজ হয়েছে, অনেক প্রতিষ্ঠান কাজ করেছে, আমি সবগুলোর নাম বলতে পারবো না। রুরাল ডেভেলপমেন্ট, রুরাল আরবান পভার্টি, ল এন্ড হিউম্যান রাইটস অনেক কাজ হয়েছে। এথনিসিটির উপরে অনেক ধরনের কাজ ইউনিভার্সিটি শিক্ষকরাও করেছেন অনেকে, এবং প্রাইভেট লেভেলেও হয়েছে আর কি। মাইক্রো ক্রেডিটের উপরে কাজ হয়েছে, ডিসেবিলিটির উপরে। এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ, এটা একটা ফোকাস জায়গা, এটা এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে, এই জায়গায় এখন বেশি ফোকাস আর কি। আমি একটু বলছিলাম যে ক্লিপ দেখাবো, সময় একটু কম, আপনারা দেখতে পাচ্ছেন যে ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে। ইন্টারাপ্ট করব স্যার, আমাদের সময় মানে অনেক আগেই শেষ হয়ে গেছে, আপনি যদি স্যার একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এগুলো একটু জাস্ট দেখাই, আমি শেষ করে দেব। এগুলো দেখেন, এই যে এইগুলো কিন্তু মানে যারা এই যে ইপিআই ডান দিকে আছে, ইপিআই কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে, এগুলো এই যে আমি বলছিলাম যে যেটা হিজ সার্ভে, যেটা বিবিএস এর বাম পাশে, আর এটা ইউনিসেফের হলো মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, এটা অনেক বড় সার্ভে। এগুলো অনেক মানে প্রায় 40, 50, 60,000 মিক্সের স্যাম্পল। হিজ সার্ভে তো অনেক, প্রায় 40,000-এর উপর স্যাম্পল। তো এগুলো লার্জ সার্ভে। যারা পভার্টি স্টাডি করবেন, পভার্টি রিসার্চ করবেন, তাদের জন্য এই যে হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সার্ভে, এবং এটা হলে এটা থেকে অনেক ডাটা নিয়ে মানে থিসিস করা যাবে, পিএইচডি করা যাবে, অনেক সুযোগ আছে। আমি আর একটু রিকমেন্ড করতে চাই পড়ার জন্য, যারা রুরাল পভার্টি নিয়ে কাজ করবে তাদের জন্য বলবো হুসেন জিল্লুর রহমান সাহেবের এই বইটা পড়ার জন্য, রিথিংকিং রুরাল পভার্টি, চমৎকার একটা বই, এবং এটা আমার মনে হয় যে স্টুডেন্টরা পড়লে খুব মজা পড়বে। আর আরেকটা বই পাশে দেখাচ্ছি আমি, জগৎপুর, এটা একটা লংগিটিউডিনাল স্টাডি। এটা হলো কামাল সিদ্দিকী সাহেব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন বিএনপি আমলে, উনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন,
এটা দেখা 1977 থেকে 97 একটা জগৎপুর একটা গ্রামের উপরে বেস করে পভার্টি এন্ড সোশ্যাল চেঞ্জ ইন রুরাল বাংলাদেশ। এগুলো পড়তে হবে ছাত্রদেরকে আর কি, যদি কেউ পভার্টি ভিলেজ লেভেলে স্টাডি করতে চায়, রিসার্চ করতে চায়, তাদের জন্য এগুলো আমি এগুলো রিকমেন্ড করছি আর কি। এখানে আরো 3টা বইয়ের আমি ক্লিপ দেখাচ্ছি। এই যে আর্গুইং উইথ দ্য ক্রোকোডাইল, এটা মেইনলি জেন্ডারের উপর বেস করে, যে আমরা বলি না যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করবা না, জেন্ডারের উপর সারা হোয়াইটের একটা বই। তারপরে লস্ট ইনোসেন্স স্টোলেন চাইল্ডহুড, এটা তেরেসা ব্লসে, উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন। এগুলা এখানে অনেকগুলা বাচ্চাদের উপর অনেকগুলা কেস স্টাডিজ। আর ঝগড়াপুরটা আমি হাইলি রিকমেন্ড করব। এখানেও 2জন বিদেশি দীর্ঘদিন কুষ্টিয়ার একটি গ্রামে থেকে গ্রামকে স্টাডি করে সুন্দর চমৎকার একটা বই, এটা না পড়লে বোঝা যাবে না যে মানে বিদেশিরা তারা কিভাবে, গবেষকরা গ্রামকে কিভাবে দেখে, আমরা হয়তো অনেক কিছু দেখি না, বাট গবেষকরা কিভাবে দেখে। এটা সোশ্যাল রিসার্চের যে কোনো স্টুডেন্টের জন্য বুক অফ ভেরি ইন্টারেস্টিং বুক, আমি স্ট্রংলি রিকমেন্ড করব স্টুডেন্টদেরকে এগুলো পড়ার জন্য। তো আমার মনে হয় যে আমি আপাতত ক্লোজ করি। থ্যাংক ইউ। আর অসংখ্য ধন্যবাদ। আপনার এই ওয়েল প্রিপেয়ার্ড এবং ওয়েল ইনফর্মড একটা প্রেজেন্টেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের সবাইকে উপহার দেওয়ার জন্য খুবই চমৎকার ভাবে আপনি বলেছেন, এবং উইথ এভিডেন্স, এবং আপনি যে সুন্দর সুন্দর বইগুলার রেফারেন্স আমাদেরকে দেখিয়েছেন, দ্যাট ইজ কোয়াইট অ্যামেজিং। এবং আমার মনে হয় যে প্রথম 2টি বা 3টি বই বাদে বাকি সবগুলাই কোয়ালিটেটিভ রিসার্চের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। স্যার, আমরা আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা পার্সোনালি প্রশ্ন আছে, এটা হয়তোবা আমাদের অনেক শিক্ষার্থী বা যারা পার্টিসিপেন্ট এখানে আছেন তাদের জন্য উপকারে আসবে। সেটা হচ্ছে, আপনি আপনার আলোচনার একটা পর্যায়ে বলেছেন যে প্রোগ্রাম এবং রিসার্চ, অনেক এনজিও প্রোগ্রাম করে, অনেক এনজিও রিসার্চ করে, অনেক এনজিও প্রোগ্রাম রিসার্চ দুইটি একসাথে করে। সো আমার কাছে যদি স্যার আপনি এখন একটু এটা একটু ক্লিয়ার করে বলতেন বা একটু স্পেসিফিক্যালি আমাদের উদ্দেশ্যে বলতেন, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কি আর রিসার্চটা কি, এবং একটা এনজিও বা একটা রিসার্চ অর্গানাইজেশন তারা কিভাবে এটার পার্থক্যটা করে। ধন্যবাদ স্যার। প্রোগ্রাম হলো যে যখন বিভিন্ন প্রজেক্ট যখন তৈরি হয়, প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস প্রোগ্রাম থাকে, সেগুলোকে আমরা প্রোগ্রাম বলি সাধারণত। যে একটা প্রজেক্ট মডেলে বিভিন্ন, সেটা উইমেন এম্পাওয়ারমেন্টের প্রোগ্রাম থাকতে পারে, সেখানে এডুকেশনের প্রোগ্রাম থাকতে পারে, সেখানে আর্লি ম্যারেজ প্রিভেনশনের প্রোগ্রাম থাকতে পারে। এগুলো একটা প্রজেক্টে বিভিন্ন ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকে। এগুলাকে একটা লক্ষ্য স্থির করা হয় যে আমি এইখানে আছি, এই জায়গায় যাবো। প্রোগ্রাম ডিজাইন এভাবে করা হয় আর কি। তো সেই জন্য কিছু অ্যাক্টিভিটিস চালানো হয়। তো এইটাকে আমরা সংক্ষেপে ওইভাবেই প্রোগ্রাম বলি আর কি। আর আমরা যদি রিসার্চ করি, এটা এই প্রোগ্রামগুলার ইমপ্যাক্ট দেখার জন্য বা প্রোগ্রামগুলার আমরা রেগুলার মনিটর করি, এটার প্রগ্রেস দেখার জন্য আমরা সঠিক মনিটর করি। রেগুলার অর্থে যে আমরা আমার যে কাজ যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা, সেটা একটা রুটিন মনিটরিং সিস্টেম থাকে। তারপরেও মানে এই যে রিপোর্ট এগুলো মানে দিজ আর অলসো মনিটরিং টুলস, বা সার্ভে যেগুলো করি, ইভালুয়েশন করি, এগুলো দিজ আর মনিটরিং টুলস, যে আমার কাজটা কেমন হলো। তো অনেক রিসার্চই ইউজড এজ মনিটরিং টুল। আমি যেটা দেখাইলাম বিডিএইচএস, এটা তো ইটস এ ন্যাশনাল মনিটরিং টুল সিম্পলি। ধন্যবাদ স্যার। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। আপনারা যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আপনাদের জুম অপশনে আপনারা দেখবেন যে ভার্চুয়াল রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে। এই অপশনটি চালু করলে আমরা দেখতে পাবো যে আমাদের আলোচকের কাছে প্রশ্ন বা মতামত রাখতে চান। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন চলে এসেছে। এছাড়াও যদি কেউ চ্যাট বক্সে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে চান, সেটা আপনারা করতে পারবেন। এরপর যে আমি দেখছি যে এইচএম ফয়সাল সে হাত তুলেছেন। ফয়সাল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার পরিচয়টি দিয়ে আলোচককে প্রশ্নটি করুন প্লিজ। ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচক এবং আয়োজক দুজনকেই আর কি। আর আমরা যারা শুনতেছি অনেক ঋদ্ধ হলাম, অনেক ইনফরমেশন পেলাম এখান থেকে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আজকের যিনি উপস্থাপন করলেন প্রেজেন্টেশন যাত্রা শুনলাম, যে সরকার এই রিসার্চ বলি আর গবেষণা বলি এইটাকে কতটুকু গুরুত্ব দেয়? বেসরকারি সেক্টর যেভাবে যে কোনো কাজের সাথে রিসার্চটাকে খুব গুরুত্ব দেয় আমরা যতটুকু জানি, তো সরকার এই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দেয়? আমি এই বিষয়টা আমার একটা প্রশ্ন ছিল আর কি জানা। আচ্ছা, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। আমি এখানে একটু বলে রাখি।
সরকার গুরুত্ব দেয় না সেটা বলা যাবে না। সরকারের মিনিস্ট্রি অফ প্ল্যানিং যেটা, সেখানে মিনিস্ট্রি অফ প্ল্যানিং আমি আগে বলছি যে বিবিএস যেটা আছে সেটা, ওরা কিন্তু এই ধরনের ইভালুয়েশন গুলো করে না। দেয়ার ইজ এ ডিভিশন ইন দ্য প্ল্যানিং মিনিস্ট্রি, এটার নাম হলো IMED, ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভালুয়েশন ডিভিশন। ওরা কিন্তু প্রত্যেক বছর পত্রিকায় দেখবেন যে রিসার্চ করার জন্য কল করে, যে প্রজেক্ট ইভালুয়েশন করা, যেগুলো প্রজেক্ট প্ল্যানিং কমিশন থেকে পাস হয় সেগুলো মেইনলি গভর্নমেন্ট ওগুলোর মনিটর করার উদ্দেশ্যে, ওগুলোর প্রগ্রেস, ওগুলো ঠিক মতো হয়েছে কিনা, কি লেভেলে হয়েছে, সঠিকভাবে টাকা পয়সা খরচ হয়েগুলো না। মনে করেন আমি একটা এক্সাম্পল, যেমন আদর্শ গ্রাম সরকারের একটা প্রজেক্ট, এই আদর্শ গ্রাম প্রজেক্টটা যেখানে মনে করেন এটা কি কতটুকু হয়েছে, এত টাকা খরচ করলো গভর্নমেন্ট, এটার পিছনে কতটুকু তাদের গভর্নমেন্টের টার্গেট কতটুকু অ্যাচিভ হয়েছে। তো প্ল্যানিং কমিশন, IMED ডিভিশন প্রত্যেক বছরই কিছু কিছু রিসার্চ প্রজেক্টের ইভালুয়েশন করায়। তো এইটাই মেনলি আমি দেখি কাজ আর কি তাদের। আর তারা নিজেরা ফিল্ডে কতটুকু গিয়ে ফিজিক্যালি দেখে, মাঝে মাঝে হয়তো যায় বড় বড় প্রজেক্টে, কিন্তু বেশিরভাগই তারা কন্ট্রাক্ট আউট করে, তারা দিয়ে দেয় আর কি। এবং এটাই ক্যাপাসিটির একটা সমস্যা আছে। এখন বিবিএস এত বড় একটা প্রতিষ্ঠান, আমি এটা সমালোচনা করাটা একটু বেশি উদ্যত হবে, কিন্তু বিবিএস এর যে ডাটা প্রডিউস হয় সেটা নিয়ে অনেকে ইউজ করতে চায় না, বিদেশিরা অনেকে ইউজ করতে চায় না, তারা রিলাই করে না বিবিএস এর ডাটাতে। বরঞ্চ প্রাইভেট সেক্টরে যেগুলো করা হয়, ডেমোগ্রাফিক্যাল সার্ভে ডাটা বা এই যে মিক্সের ডাটা, এগুলো তো প্রায় ডাটা কালেকশন হয়, মনিটর হয় ওইভাবে। কিন্তু বিবিএস এর ডাটা ওই তারা গঠমারা কাজ করে, তারা অনেকগুলা আছে, তারা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা এক্সট্রাপোলেশন করে অনেক কিছু রেজাল্ট দেয়। সেটার আসলে কতটুকু সায়েন্টিফিক সেটা একটা পদ্ধতিগত। আর এখানে বোধহয় প্রতিষ্ঠানের এফিসিয়েন্সির একটা বিষয় আছে, কারণ যারা ডিজি হয়ে আসেন তারা ব্যুরোক্রেটরা আসেন, ওইখানে স্পেশালাইজ লোক দীর্ঘদিন থাকে না। তো একটা প্রতিষ্ঠানকে, একটা ইনস্টিটিউশন তৈরি করার জন্য যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, ওইটা আসলে আমাদের দেশের সিস্টেমে ওই গভর্নমেন্ট অফিসিয়াল অনেক জায়গায়, এটা শুধু বিবিএস এর ব্যাপার না, অনেক প্রতিষ্ঠানে যেখানে কাজ হতো, সেটা রুরাল ডেভেলপমেন্ট বলি বলি, দিস ইজ এ সিরিয়াস প্রবলেম ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। যে সরকারি কর্মকর্তা একজন আসলো, 3 বছর কাজ করলো, একটা রিসার্চের কাজ করলো বা একটা প্রজেক্টের কাজ করলো, চলে গেল, নতুন আরেকজন আসলো, তার বুঝতে বুঝতে আরো 2 বছর চলে যায়। তো ইট হ্যাপেন্স অলওয়েজ ইন দ্য সিস্টেম, এটা একটা সিস্টেমের সমস্যা। ধন্যবাদ স্যার, সুন্দরভাবে প্রশ্নটি এই প্রশ্নের সাথে যুক্ত করে আমার একটি, ফয়সাল ভাইয়ের প্রশ্নের সাথে যুক্ত করে আমার একটি প্রশ্ন ছিল। আপনি আপনার উত্তরের মধ্যে আপনি বলেছেন যে বিবিএস বা সরকারি যে ডেটা আছে এটা বিদেশিরা বা অনেকেই এটা ব্যবহার করতে চায় না, কিন্তু আমরা কিন্তু তারপরেও দেখি সরকারের যে ডেটাটা হয় এটার জন্যই কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি, সেটা কেন? না, অপেক্ষা করবে কারণ হলো যে এটা তো গভর্নমেন্ট ওইটা অলওয়েজ প্রমোট করে, তারা তো গভর্নমেন্ট চায় তাদের ডাটা ইউজ করে, গভর্নমেন্ট অলওয়েজ ডিফেন্ড করে যে তাদের ডাটা ঠিক আছে। ইভেন মন্ত্রীও বলেন যে না আমাদের ডাটা ঠিক আছে, আমার ডাটা বললে। আপনারা রিসেন্টলি এক্সাম্পল দেখবেন, এই যে পার ক্যাপিটা ইনকাম হঠাৎ করে বেড়ে গেল 1 লাখে, পত্রপত্রিকায় দেখছেন এটা নিয়ে অনেক সমালোচনা হলো যে কি করে বাড়লো, কিভাবে হয়, করোনার মধ্যে বাড়ে কিভাবে, কোনো দেশেই বাড়ে নাই, কিন্তু আমাদের দেশে আমাদের বিবিএস দেখাই দিল যে না পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। দিস ইজ এ ভেরি রিসেন্ট এক্সাম্পল। তো এগুলো অতীতে এরকম আরো এক্সাম্পল আছে, যেমন আমি বলছি মানে ইয়ে আপনার এই যে লঞ্জিভিটি যেটা আমরা বলি আর কি, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। তো লাইফ এক্সপেক্টেন্সি এখন বোধহয় 72-73 মনে হয়ে গেছে আমাদের। তো এইটাও বাড়ছে, এক সময় হঠাৎ করে জাম দিচ্ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, গবেষক এবং যারা প্রফেশনাল তারা এটা নিয়ে কথা বলেছেন। তো এইগুলো সমালোচনা থাকে। তারপরে গভর্নমেন্টের এই বিবিএস এর একটা সুবিধা হলো যে ওরা যে ডাটা কালেকশন করে, ওদের অনেকগুলা ওই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট আছে সারা দেশে, তারা বলে সিপিইউ বলে। তো সেখানে তাদের সেট করা থাকে, তো লার্জ স্কেল ডাটা আসে। তো লার্জ স্কেল ডাটা আসলে যে হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভেটার এত ভ্যারাইটি অফ ইনফরমেশন এটার মধ্যে আছে যে এটা স্টুডেন্টরা ডেফিনেটলি এটা ইউজ করে এটা করতে পারবে। মানে আমি বলছি যে খুব একেবারে বিশুদ্ধ এবং খুব চমৎকার একটা রিপোর্ট এটা, বা ডাটা কালেকশন সুন্দরভাবে হয়েছে যেটা বলবো না, কিন্তু এখানে এত তথ্যবহুল এইটা এই রিপোর্ট যে অনেক স্টুডেন্ট যারা বিভিন্ন ধরনের এখানে নাই কি সবকিছুই আছে এটার মধ্যে, তার এডুকেশন থেকে শুরু করে মহিলার বিভিন্ন সমস্যা, ফার্টিলিটি, এটা সেটা সবই আছে, বাচ্চাদের সমস্যা সবই আছে।
তো এই জন্য এগুলা কাজে লাগে আর কি। ধন্যবাদ স্যার। আমরা আবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো। হামিদুর প্রশ্ন করার জন্য হাত তুলেছিলেন। হামিদুর, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার পরিচয় আমার পরিচয় দিচ্ছি, আমি হামিদুর রহমান। আমি সুদীর্ঘ 15 বছর যাবত আমি ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করছি এবং বর্তমানে আমি প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করছি এএসডি তে। স্যারকে ধন্যবাদ জানাই একটা চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। আমার ঠিক প্রশ্ন না, আমি কিছু জিনিস একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, যেহেতু আমি এই ডেভেলপমেন্ট সেক্টরের সাথে যুক্ত আছি। সেটা হচ্ছে যে আমাদের এখন তো ঘুরে ফিরে সবকিছুতে এই কোভিড সিচুয়েশন আমাদের মাথায় চলে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে কোভিড সিচুয়েশন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট সেক্টরের রিসার্চের কতটুকু। সেখানে আপনি মানে প্রতিটা ঘটনার পিছনে দেখবেন যে একটা রিসার্চ ডিমান্ড করে। সেটা হচ্ছে আপনার মানুষ নানাভাবে নানা ডাইমেনশনে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তাদের তাদের লাইভলিহুড যদি দেখেন, তাদের জীবনযাপন যদি ধরেন, সবকিছু মিলিয়ে দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় একটা রিসার্চের বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। তা এই জন্য আমি বলবো যে কোনো আমাদের একটা যখন ইমার্জেন্সি সিচুয়েশন বা কিছু স্পেশাল ইভেন্ট হয়, তখন দেখা যায় যে আসলে ডেভেলপমেন্ট রিসার্চ কতটুকু মানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তা আমি মনে করি যে যেহেতু এখানে অনেক স্টুডেন্ট আছে, তার জন্য আমার তাদের কাছে মানে একটা প্রত্যাশা যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের একাডেমিক ইয়েতে এই ইস্যুগুলো, আমরা আশা করি আপনারা ভবিষ্যতে আপনাদের এই রিসার্চগুলো একটা বড় বড় ফাইন্ডিংস নিয়ে আসবে। আপনারা চেষ্টা করবেন যে এই ডাইমেনশনগুলো নিয়ে যদি সম্ভব হয়, আপনারা একটা ছোট ছোট এলাকা নিয়ে, ইভেন আপনাদের যেই এই এরিয়াতে বসবাস করেন সেখানকার একটা প্রবলেম নিয়ে আপনারা করতে পারেন। দেখা যাবে যে একটা খুব চমৎকার ফাইন্ডিংস চলে আসছে। আর এগুলো কিন্তু দরকার, এগুলো আমাদের এগুলো সোশ্যাল যেসব ফ্যাক্টরগুলো কাজ করছে, যে ডেভেলপমেন্ট প্রবলেম গ্যাপসগুলো কাজ করছে, এগুলো কিন্তু আমাদের আসলে সবার জানা দরকার। এর জন্য যেহেতু এখানে স্টুডেন্টরাও আছে, প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট আছে, তাদের কাছে আমরা অনুরোধ করবো আপনাদের যার স্কোপ থেকে আপনারা এই জিনিসগুলো রিসার্চ করে বের করে নিয়ে আসেন, যেন আমরা আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের উন্নয়নের জন্য এইর উপর ভিত্তি করে আমরা যেন কাজ করতে পারি। এটা আমার প্রশ্ন ছিল না, এটা আমার জাস্ট একটা কমেন্ট ছিল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হামিদুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার সুন্দর এই ইনসাইটফুল মন্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার মন্তব্যের সাথে আমি একটু অ্যাড করে আমি জামিল হোসেন চৌধুরীর কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে স্যার, আমরা দেখি যে এই গবেষণাটা বা এই ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি যে কোনো গবেষণার কথাই বলেন, এটা মোরলেস ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমরা যারা মফস্বলে আছি, এই যে রিপ্রেজেন্টেশনটা আজকে আমাদের যে ওয়েবনার, এটা কিন্তু কুমিল্লা কেন্দ্রিক। এখানে আপনি খোঁজ নিয়ে দেখেন, এখানে কুমিল্লার বাইরে ওই অর্থে কিন্তু বেশি মানুষ পাওয়া যাবে না। কিন্তু আজকাল ওয়েবনার বা গবেষণা তো অনেক আগে থেকে, রিসেন্ট যে ওয়েবনার ট্রেন্ড শুরু হয়েছে, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক, যেখানে কিন্তু আমাদের মফস্বলে। সো এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের একাডেমিক ইনস্টিটিউশন গুলোর সাথে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে, যাদের মানে যে ডেভেলপমেন্ট, তাদের কোলাবোরেশনটা নাই। এই যে হামিদুর রহমান সাহেব যিনি বললেন যে এই গবেষণাগুলো করে নিয়ে আসা, আমাদের যে গবেষণা, আমাদের শিক্ষার্থীরা আমরা গবেষণা করছি, কিন্তু এটা যে জায়গা মতো বা এই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাছে পৌঁছানোর সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। সেইখানে যদি স্যার আপনি একটু আলোকপাত করতেন প্লিজ। কোলাবোরেশনের বিষয়টা ঠিক আছে, আমি বলছি এটা কোলাবোরেশনের বিষয়টা আসলে নাই, কারণ এইখানে আমি বলবো যে বড় সংকট হলো রিসোর্সের সংকট। কারণ আপনার ডিপার্টমেন্ট, আপনার সেই অটোনমি আছে, আপনি ইচ্ছা করলে আপনি রিসার্চের জন্য কিছু ফান্ড দিবেন, আপনার স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ করতে পাঠাবেন, বা তুমি 3 মাসের এখানে এই প্রতিষ্ঠানে তুমি এই কাজটা করবা। এই যে প্র্যাকটিক্যালি যে শিখার বিষয়টা, এই সুযোগটা কিন্তু আমি একটা এক্সাম্পল দেবো। ওইখানে আমি ওই ফাইলেরিয়াসিস একটা ওইখানে যে গুদরোগ হয় উত্তরবঙ্গে, ওই যে নীলফামারী ওইদিকে আর কি। তো আমি একটা স্টাডি করেছিলাম, সেটা হলো ডিজি হেলথের সাথে। তো ওইখানে ওই ফাইলেরিয়াসিসের জন্য ফান্ডিং করে হলো জাইকা, ওই যে এই প্রজেক্টটা আমি কাজ করেছি আর কি, গবেষণা করতে গেছি। তো জাইকা, আপনারা জানেন যে জাইকা একটা বড় ফান্ডিং করে, এবং ওরা ওইভাবে আমাদের মতো প্রাইভেট সেক্টরে করে না, গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন মেইনলি, তারা বিভিন্নভাবে লোকাল ডেভেলপমেন্ট এইটা সেটা হেলথও করে কাজ। তো জাইকা আমি যখন গেলাম ফিল্ডে গিয়ে, না আমরা যখন ট্রেনিং শুরু করলাম, তখন আমাদেরকে জানাইলো যে জাপানিজ ইন্টার্ন স্টুডেন্ট তারা আসবে, ট্রেনিং এ থাকবে। তো জাপানিজ দেখি ছেলে মেয়ে বোধহয় গোটা 6 জন আসলো, এবং সারপ্রাইজিংলি তারা দে ওয়েন্ট টু দ্য ফিল্ড। এবং পরে আমি জানলাম যে অল অফ দেম আর পোস্টেড ইন, একজন এক এক উপজেলায় তারা পোস্টেড ওই ফাইভ প্রজেক্টে, তারা জাপান থেকে আসছে কাজ শেখার জন্য।
এখন আমার কথা হলো যে দেখেন এটা তাদের গভর্নমেন্ট ইয়ে করে এদেরকে পাঠাইছে, নিশ্চয়ই এদেরকে ইন্স্যুরেন্স দিয়ে ইয়ে দিয়ে, মানে এটা কিন্তু একটা বিরাট একটা ইয়ে তাদের বিদ্যালয় থেকে তাদের পাঠিয়েছে। এখন আমাদের বিদ্যালয়গুলো, আমাদের সরকার আমাদের স্টুডেন্টদেরকে এইভাবে মাঠে পাঠিয়ে কাজ শেখানোর জন্য কতটুকু প্রস্তুত, সেই মানসিকতা সেই মাইন্ডসেট তৈরি হয়েছে কিনা, সেই গবেষণার জন্য সেই গুরুত্ব, সেটা যে গবেষণা করার জন্য একটা স্টুডেন্ট তার যে লার্নিং ম্যাচিউরিটি কিভাবে হয় গবেষণা করলে, সে যে কত কিছু শিখতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে ওইভাবে নাই। তো আমি মনে করি যে এটা হয়তো আস্তে আস্তে আসবে, কিন্তু ইউনিভার্সিটির সীমাবদ্ধতা, রিসোর্সের সীমাবদ্ধতা, শিক্ষকদের গাইডেন্সেরও দরকার আছে, সেটাও দরকার আছে। তো এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে লিঙ্কেজ বাড়ানো, সেটাও দরকার আছে। জি, আমি কি ওই যে চ্যাট বক্সের মধ্যে দুই একটা প্রশ্ন আছে, এটা কি উত্তর দিব? আমরা ডাকছি সেখান থেকে। এখন মনে হয় প্রশ্ন একটি করতে চান আলামিন হোসেন। আলামিন হোসেন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। জি আলামিন, আপনি যদি আপনার পরিচয় দিয়ে স্যারকে প্রশ্নটি করতেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ছাত্র। স্যার আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যেহেতু ছাত্র, অবশ্যই রিসার্চ সম্পর্কে আমাদের বেশি ধারণা নেই, যতটুকু আমরা ক্লাসে পড়তে পেরেছি ততটুকু আমাদের ধারণা, সেই জায়গা থেকে আমাদের রিসার্চের প্রতি অনেকটা ইন্টারেস্ট জেগেছে। স্যার আপনার কাছে আমরা জানতে চাই যে একজন ছাত্র হিসাবে কিভাবে আমরা রিসার্চের শুরু করতে পারি বা রিসার্চে যুক্ত পারি, ওই বিষয়টা। ভেরি গুড কোয়েশ্চেন। আমি বলবো ছাত্রদের জন্য এখন যদি এই মুহূর্তে যদি কেউ গবেষণা করতে চায়, তাহলে সবচেয়ে হট কেক হলো করোনা, এবং আমি মনে করি চমৎকার সুযোগ। বিশেষ করে শহরগুলোতে কোনো না কোনো ভাবে ইকোনমি খুবই সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এবং করোনায় মানুষ, দরিদ্র মানুষরা তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অর্থনীতিতে তাদের পরিবারে কিভাবে এটার প্রভাব পড়ছে, এটা একটা সুযোগ আছে। এবং কেউ যদি হেলথ সেক্টরে গবেষণা করতে চায় তাইলে তাকেও সেইটার সুযোগও আছে। কিরকম সুযোগ, আমি একটা এক্সাম্পল দিব। আমি হলে আমার এখান থেকে কেউ যদি আমার রিসোর্স নেয়, আমার যদি কেউ রিসোর্স দেয়, আমি যে ফ্যাটালিটি হয়েছে, যারা মারা গেছে কোভিডে, আমি তাদের প্রোফাইল নিতাম, প্রোফাইল নিয়ে আমি গবেষণা করতাম যে এদের প্রোফাইল কি, এদের ব্লাড গ্রুপ কি, এদের কি কি সমস্যা ছিল। তাহলে আমার যে 5,000 লোক মারা গেল, আমি যদি স্যাম্পল করে আমি 300, 400, 500 লোকের আমি স্যাম্পল নিয়ে যদি আমি একটা বিভিন্ন এজ গ্রুপের স্যাম্পল নিয়ে আমি একটা প্রোফাইল দেখি, তাইলে আমি এখান থেকে অনেক ইন্ডিকেটর, অনেক কিছু দিক নির্দেশনা পেতাম যে আমার দেশে কারা মারা গেল, কারা বেশি ভালনারেবল, কি কি সমস্যা ছিল তাদের। এটা কিন্তু সারা দেশের জন্য, সারা পলিসির জন্য কিন্তু, এবং কোভিড এর জন্য কিন্তু, কারণ কোভিড তো এখনো যায় নাই, সো এখন করতে চাইলে তো এটা করাই যায়। আমরা নারীর ক্ষমতা নিয়ে করতে পারি, জেন্ডার তো এখন একটা ইস্যু এখনো। তারপরে বাল্য বিবাহ নিয়ে করতে পারি আমরা যদি চাই, যেসব জায়গায় বাল্য বিবাহ বেশি। আমি গ্রামীণে চাকরি করেছি, আমাদের গ্রামীণে পভার্টি রিসার্চ প্রোগ্রাম ছিল, সেখানে আমরা হরেক রকমের ফান্ড দিতাম ইয়াং রিসার্চারদেরকে। ঝিনাইদহে আত্মহত্যা কেন বেশি, এটার জন্য ফান্ডিং করেছি আমরা। খুলনাতে এক ধরনের প্রোডাক্ট হয় যে ম্যাট বানায়, মেলে বলে ওরা, একটা নল কাঁকড়ার মতো এক ধরনের প্ল্যান্ট। তো মেলে চাষি যারা, তাদের জীবন জীবিকা নিয়ে আমরা ফান্ড করেছি। অনেক ধরনের চিংড়ি চাষের উপরে আমরা অনেক ধরনের, চিংড়ি পোনা যারা ধরে তাদের উপরে অনেক ধরনের কাজে, মানে গবেষণার ক্ষেত্রে কিন্তু অভাব নাই সমাজে। ইউ হ্যাভ টু এক্সপ্লোর, এবং খুঁজে বের করতে হবে, এবং অনেক কিছু চোখের সামনে, পত্রিকা পড়লেও অনেক আইডিয়া আসে। আপনি বেশি কিছু দরকার নেই, আপনি 5টা প্রাইমারি স্কুল আপনার আমেজান পার্শ্ববর্তী 5টা প্রাইমারি স্কুল ওইখান থেকে নেন, নিয়ে দেখেন যে শিক্ষা কি চলছে, কিভাবে শিক্ষা হচ্ছে, শিক্ষকরা ঠিক মতো আসে কিনা। দিস ক্যান বি এ রিসার্চ। আপনি রিসার্চ করার জায়গার অভাব নেই, হ্যাঁ রিসোর্সের অভাব হইতে পারে। আর এইখানে আমার একটু অ্যাড করা ছিল আলামিনের সাথে। আলামিন আমাদের শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আপনি বলেছেন হ্যাঁ টপিক কিন্তু আমাদের শিক্ষক যারা পড়াচ্ছেন বা আছেন তারা কিন্তু দিচ্ছেন, কিন্তু ওই যে আমি আপনাকে বলেছিলাম যে ইনস্টিটিউশনাল যে লিঙ্কেজটা, সেক্ষেত্রে ওই জায়গাতে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা যে শিক্ষার্থী যারা আছে, যারা গবেষণা করতে চায়, যারা কোনো কিছু বা এক্সিস্টিং করছে, আমরা কিন্তু ক্লাসরুমে বলছি যে তোমরা এই অ্যাসাইনমেন্টে করে নিয়ে আসো, দে আর ডুইং ভেরি গুড, আই হ্যাভ টু সে দে আর ডুইং রিয়েলি গ্রেট, কিন্তু ওই যে কোলাবোরেশন, ওই রিসার্চটা কিন্তু একটা অ্যাসাইনমেন্টের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ওইটা কোনো পাবলিকেশন হচ্ছে না, ওইটা কোনো
কারো কারো পলিসি লেভেল তো দূরের কথা, কোনো এনজিও লেভেলেও কিন্তু যাচ্ছে না। সেই জায়গাতে আপনার কোনো, আপনি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে অনেকদিন গবেষণা করেছেন, এইটা আমি 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 যেটা মনে করি এইটা বেস্ট হলো, এটা হলো এই লিঙ্কটা করতে হবে আগে সরকারের সাথে, গভর্নমেন্টের সাথে লিঙ্ক করে, গভর্নমেন্টের যে এই যে বিবিএস এই যে বড় বড় লাস্ট তারপরে কান্ট্রি ওয়াইড করাচ্ছে, গভর্নমেন্টের সঙ্গে লিঙ্ক আসতে হবে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত পার্সেন্ট নাও, এই স্টুডেন্টদের নিয়ে এই সার্ভে করার সময় তারা যাক, মানে তারা দেখো। এইভাবে শুধু বিবিএস একটা বললাম, আরো সরকারি প্রতিষ্ঠান আছে, নিপোর্ট আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, ডিজি হেলথের সাথে যোগাযোগ করতে পারে যে আমার এতজন স্টুডেন্ট, এই ইনিশিয়েটিভটা নিয়ে সরকারকে এইভাবে ইয়ে করতে হবে যে স্টুডেন্টরা শিকার সুযোগ করে দিতে হবে। মানে আমাদের দুঃখজনক হলো যে আমাদের তো আসলে রিসার্চের ভ্যালু আমাদের দেশে এখনো ওইভাবে বোঝা হয় না। মানে রিসার্চ করার পরে কিন্তু শেলফেই থাকে, সরকারি করাক আর বেসরকারি করাক, ওইটা কিন্তু রিসার্চের ডাটা ইউজ করে। আমি বিদেশিরা দেখছি, আমি তো ইপিআই তে সার্ভে, আমি 91 ইপিআই তে লার্জ সার্ভে হলো, আমি ইউনিসেফের কনসালটেন্ট হিসেবে কাজ করেছি তখন। তো আমি ওই বিদেশি এক মহিলা আমার সাথে কাজ করেছি, আমেরিকান এক মহিলা, সেই শি ইজ এ পাবলিক হেলথ নার্স। ও রিসার্চ রিপোর্ট বের হওয়ার পরে ও যে যত রকম অ্যানালাইসিস দেখলাম সে করলো, আমি তো মানে এগুলো আমার জন্য লার্নিং ছিল। আমি তো স্টান্ড হয়ে গেছি যে রিসার্চ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে কাজ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম ইয়ে, যে এইটা করতে হবে ওইটা করতে হবে, মানে এই রিপোর্ট ধরে বইসেই। এই যে জিনিসগুলো, এই যে অ্যানালিটিক্যাল এবিলিটি ছাত্রের মধ্যে তৈরি করা, এটা কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে আগে স্টুডেন্টদের কিন্তু কিভাবে অ্যানালিটিক্যাল এবিলিটি তৈরি হবে, কিভাবে তারা একটা জিনিস অ্যানালাইসিস করবে, এটা না শিখলে কিন্তু ছাত্ররা কিন্তু গিয়ে রিসার্চ করে ওরা হাবুডুবু খাবে এই সমুদ্রে সাঁতার না জেনে পানিকে ডুবে মরার মতো অবস্থা। তো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা একটা গভর্নমেন্টকে বলতে হবে যে সব প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সব ডিপার্টমেন্টেই গবেষণার জন্য ফান্ড লাগবে, গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে, এবং স্টুডেন্টদেরকে গবেষণার সুযোগ পিরিয়ডিক্যালি 3 মাস করে যেভাবে সব স্টুডেন্ট যাতে গবেষণার সুযোগ পায় সেইটা করতে হবে। এবং স্টুডেন্টদেরকে আমি বলবো যে তোমরা যখন মাস্টার্স করো, অনেকে দেখা যায় যে রিসার্চেশন না নিয়ে অন্য সাবজেক্ট নেয়, আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে তুমি রিসার্চ নাও, তাহলে তোমার একটা প্র্যাকটিক্যাল একটা প্রসেসের মধ্যে দিয়ে তোমার কিছু লার্নিং হবে। আর রিসার্চ না নিলে কিন্তু তুমি এটা, তোমার কিন্তু ওই লার্নিং এর সুযোগটা মিস হয়ে গেল। পরে একসময় প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে দেখবা যে তুমি অনেক কিছু বুঝোই না, অনেক অ্যানালাইসিস তুমি করতে পারো না। তো এইগুলো অপরচুনিটি ক্যাপচার করা, স্টুডেন্টদেরকে ওইভাবে ওরিয়েন্ট করা, তারপরে সরকারের সঙ্গে লেখালেখি করতে হবে, এডুকেশন মিনিস্ট্রিকে বলতে হবে আমাদের ছাত্রদেরকে রিসার্চের সুযোগ করে দাও। মানে প্রাইভেট সেক্টরে আমি আমার প্রাইভেট সেক্টরে লেখলে তারা তো শুনবে না, যখন গভর্নমেন্ট বলবে প্রাইভেট সেক্টরকে যে তুমি 10% স্টুডেন্ট আমার নেও, দে উইল বি বাউন্ড টু টেক। তো ওইভাবে আগাইতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আবার একটু প্রশ্ন উত্তর পর্বে যেতে চাই। মাসুদ আব্দুল্লাহ প্রশ্ন করতে চেয়েছেন, সে মনে হয় লিখেছেন, বাট আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন, আপনি দয়া করে আপনার পরিচয়টি দিয়ে স্যারকে প্রশ্নটি করবেন। মাসুদ আব্দুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি মাসুদ আব্দুল্লাহ, আমি সিনিয়র অফিসার মনিটরিং ব্র্যাকে কাজ করছি আমি। তো আমার স্যারের কাছে প্রশ্ন ছিল যে এখন তো আসলে বাংলাদেশে উন্নয়ন খাতে আসলে আমরা দেখছি যে আসলে ফান্ডিং বা বিভিন্ন ধরনের যে আগে যেরকম কাজের টেন্ডেন্সি ছিল বা বিভিন্ন ধরনের রিসার্চ করার সুযোগ ছিল বা কাজ করার একটা স্কোপ ছিল, তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর যাবত সেই উন্নয়ন খাতে বাংলাদেশের একটা কি বলবো এটাকে, লিমিটেশন চলে এসেছে, কাজের স্কোপ কমে এসেছে, ফান্ডিং কমে এসেছে, বা স্টুডেন্টদের সেখানে কাজ করার যে স্কোপ ছিল আগে সেই হারটা কমে যাচ্ছে। তো বর্তমান কন্ডিশনে আসলে একজন স্টুডেন্টের তার একাডেমিক রিসার্চে আসলে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা উচিত, কনসিডারিং দা প্রেজেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ, ইকোনমিক সিচুয়েশন এবং উন্নয়নে এবং ডেভেলপমেন্ট সেক্টরে যে কাজের সুযোগ সেইটাকে কনসিডার করে আসলে যারা একাডেমিক স্টাডিতে আছে বা ইউনিভার্সিটিতে আছে তাদের আসলে কোন কোন বিষয়গুলোতে রিসার্চ করাটা ভালো হবে এবং যেটা তার ক্যারিয়ারের ক্ষেত্রেও সুফল বয়ে আনবে বলে আপনি মনে করেন? প্রশ্নটা একটু আমি বলবো খুব ব্রড বেসড আর কি, ব্রড বেসড ইন সেন্স দ্যাট আসলে প্রত্যেকটা স্টুডেন্ট যারা লেখাপড়া করে তার যে একটা ডিপার্টমেন্টাল চয়েস আছে। কেউ এনভায়রনমেন্টে পড়ছে, তার জন্য সে এনভায়রনমেন্ট রিলেটেড রিসার্চ হি অর শি উইল প্রেফার। কেউ হেলথে পড়ছে,
যদি পাবলিক হেলথ হয়, সোশিওলজিতে পড়ছে। তো কাজেই এটা কিন্তু আমি একটু জেনারেলি যদি বর্ডলি বলে দেই, এটা ইট উইল নট ওয়ার্ক। এটা হলো যে প্রত্যেক ডিপার্টমেন্ট যে গাইড বা সুপারভাইজার তারা ইয়ে করবে। তো যে যেই সাবজেক্টে লেখাপড়া করছে তার সাবজেক্টে রিসার্চ করলে আমি মনে করি সবচেয়ে উত্তম, এবং সেটা সে কিভাবে আরো সফলভাবে করতে পারে। আর এখানে যেটা ফান্ডিং সীমিত হয়ে আসছে, সেটা আমি এটা নিয়ে খুব ইয়ে না, কারণ এক সময় ডোনার ফান্ড ছিল প্রচুর, প্রায় 80% ফান্ডই ছিল আমাদের দেশের ডোনার ফান্ড। এখন বোধহয় 20% সরকারই চালায়, সরকারের টাকার অভাব নেই। এখন এই প্রধানমন্ত্রী একনেক মিটিং এ প্রত্যেক মঙ্গলবারে বসেন, বসলে শত শত কোটি টাকার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়, আপনারা পত্রিকায় পরের দিন খবর আসে। এবং আমার মনে হয় না যে যেভাবে প্রজেক্ট অ্যাপ্রুভ হয় বাংলাদেশে টাকার অভাব আছে, আমি মনে করি না, এখন কোনো টাকার অভাব নেই। কিন্তু সরকারের মাথায় এটা ঢুকাইতে হবে, সেটা ট্রেনিং হোক বা অন্যান্য মিনিস্ট্রি হোক, যে আমাদের গবেষণায় টাকা দরকার। শত শত কোটি কত টাকা গভর্নমেন্ট কতভাবে কত জায়গায় প্রাইম মিনিস্টার দিচ্ছে টাকা। তো এই গবেষণায় টাকা দিতে সমস্যাটা কোথায়? সেই জায়গায় টিচারদেরকে এদেরকে আমার মনে হয় আরো বেশি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অ্যাডভোকেসি করা দরকার, যে আমরা গবেষণায় টাকা চাই, আমাদের ছাত্রদেরকে এই গবেষণা করার সুযোগ দিতে হবে, এবং ভবিষ্যৎ জেনারেশন তৈরি করার জন্য ভালো হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য সুযোগ ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় যে বিদেশি টাকার উপর নির্ভর করে চলবে না, আমাদের দেশের টাকা, এখন টাকার কোনো অভাব নাই, টাকাকে কাজে লাগাইতে হবে, রিসার্চে টাকা নিয়ে আসতে হবে। এটা হলো আমার পরামর্শ। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ একটু বক্তব্য শুনতে চাই জনাব হামিদুরের কাছ থেকে। সে মনে হয় চ্যাট বক্সে কিছু লিখতে চেয়েছিলেন। হামিদুর, আপনি যদি আবার একটু বলতেন এই বিষয়গুলো যেগুলো চ্যাট বক্সে। ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে চ্যাট বক্সে কিছু কমেন্ট লিখে দিয়েছি, এটা বিশেষ করে স্টুডেন্টদের জন্য। আপনারা যারা বলছিলেন যে এই রিসার্চের সুযোগগুলো কোথায়, সেখান থেকে আপনারা হয়তো বা রিসার্চে কোনো সুযোগ পাবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ডক্টর সালিমুল হক ওনার। এই সেন্টারটা হচ্ছে আইইউবিতে অবস্থিত, এবং তারা প্রতি বছর একটা করে রিসার্চ প্রোগ্রাম লঞ্চ করে। সেখানে হচ্ছে তারা ইয়ং রিসার্চারদের জন্য একটা স্কোপ রাখে, যে তারা একটা কনসেপ্ট নোট সাবমিট করতে পারে, কেউ যদি পছন্দ হয় সেক্ষেত্রে তারা ওই রিসার্চের যাবতীয় রিসার্চের খরচ ইনক্লুডিং তাদের মেন্টরিং সাপোর্ট সহ সব ধরনের সহায়তা প্রদান করে, এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিকেশনের ব্যবস্থা হয় প্রতি বছর। এটা একটা স্কোপ। আরেকটা স্কোপ হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখানে প্রসিডিউর এক। আপনারা হচ্ছে ওইখানে শুধু এক পৃষ্ঠার বা ছোট আকারে একটা জাস্ট কনসেপ্ট নোট চায়। যদি তারা আপনার থিমটা বা আপনার রিসার্চের এটা যদি খুব পছন্দ হয়, তাহলে তারা আপনাকে নক করে এবং আপনাকে তখন একটা রিসার্চের জন্য সুযোগ দেয়। আরেকটা সুযোগ হয়েছে, যেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো, যেখানে এক সময় আমরা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন নিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি যে শুধু মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন এনাফ না, আমাদের এখানে লার্নিংসটাও একটা বড় বিষয়। সেই জায়গায় এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশনের সাথে তাদের লার্নিংস প্রোগ্রামটা রেখেছে, এবং সেখানে তারা প্রচুর ইন্টার্ন নেয় যারা হচ্ছে এই রিসার্চ গুলো করার জন্য। তা আপনারা এই জায়গাগুলো আপনারা স্কোপ পেতে পারেন, বিশেষ করে ইয়ং রিসার্চার যারা এবং স্টুডেন্ট যারা আছে, তারা এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন বা তাদের সাথে একটু নক করেন, তাহলে আপনাদের আশা করি আপনারা এখান থেকে আপনাদের রিসার্চের সুযোগ পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হামিদুর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবার ফেরত যাব জামিল হোসেন চৌধুরীর কাছে। স্যার, আপনি যদি শেষে আমাদের উদ্দেশ্যে এই যে বাংলাদেশের ডেভেলপমেন্ট রিসার্চে ক্ষেত্রে ওয়ে ফরওয়ার্ড বা ফিউচারটা আপনি কিভাবে দেখছেন, সেই বক্তব্য দিয়ে যদি আজকের আলোচনাটা শেষ করতেন প্লিজ। আমি বুঝি না এই প্রশ্নটা আপনার। প্রশ্নটা স্যার এরকম যে আমরা তো একদম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে। আমার কথা এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? জি বলেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরের যে রিসার্চ, এটার ফিউচার বা ওয়ে ফরওয়ার্ড কি, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের প্রতি আপনার কি সাজেশন থাকবে যারা এই লাইনে ইনভলভ হতে চায় প্লিজ। আচ্ছা, ওয়ে ফরওয়ার্ডে আগে মাসুদ আব্দুল্লাহ যে বলছেন যে ডেভেলপমেন্ট ফান্ডিং সিঙ্ক হয়ে গেছে, আমরা কিন্তু দেখছি যে প্রাইভেট সেক্টরে অনেক রিসার্চ অর্গানাইজেশন আগে যেভাবে কাজ করতো সেই ফান্ডিংও কিন্তু সংকুচিত হয়ে গেছে। এখন সরকার কিন্তু ওইভাবে সরকারি কাজ কিন্তু খুব সবাই পায় না, এবং সে করা সেটা সীমিত, অত ইয়ে থাকে না। কিন্তু বিভিন্ন ডোনারদের যে ফান্ডিং অপরচুনিটি ছিল, সেটা সেখানে কাজ করার অনেক বেশি সুযোগ ছিল। তো এখন আমি তো দেখতেছি যে অনেক প্রতিষ্ঠানই কাজকর্ম, রিসার্চ অর্গানাইজেশনের অনেকেরই কাজকর্ম কমে গেছে। সেই জন্য যারা এই যে স্টুডেন্ট বা যারা পার্ট টাইম কাজ করতো ইন্টারভিউয়ার হিসাবে, সুপারভাইজার হিসাবে, তাদেরও কিন্তু সুযোগ কমে আসছে। আর এখন তো করোনার সময় আরো বেশি খারাপ,
এখন আমাদের ওয়ে ফরওয়ার্ড হলো যে ডিপার্টমেন্টকে ডিজাইন করতে হবে, প্রত্যেক ডিপার্টমেন্টকে ওই বাইরের উপর নির্ভর করে থাকলে হবে না। এভরি ডিপার্টমেন্ট হ্যাজ টু টেক দি রেসপন্সিবিলিটি এবং ডিজাইন করে স্টুডেন্টদেরকে গাইড করতে হবে। এবং ডিপার্টমেন্টে আমার মনে হয় যে একজন প্রত্যেক ডিপার্টমেন্টে করা উচিত যে একজন রিসার্চ ফোকাল পারসন থাকবেন। আপনি যেরকম সোশ্যাল রিসার্চ গ্রুপের একটা লিড দিচ্ছেন, এইভাবে একজন প্রত্যেক ডিপার্টমেন্টে যদি একজন সোশ্যাল যে কোনো একটা রিসার্চের ফোকাল পারসন থাকেন, তাহলে একটা প্রোগ্রাম থাকবে সপ্তাহে স্টুডেন্টদেরকে নিয়ে বসা, তাদেরকে গাইড করা, তারা বিভিন্ন জায়গায় তখন লিঙ্কেজও বাড়ানো যাবে, নেটওয়ার্কিং বাড়ানো যাবে, অনলাইনে অনেক কিছু শেখানো যাবে, ক্লাস বাইরের সাথে অনেক ক্লাস করা যায়, অনেক কিছু কিভাবে লিটারেচার রিভিউ করবে এটা শিখাইতে পারবেন। শিখানোর তো অনেক, আজকাল আমাদের সময় তো এত ইন্টারনেট ছিল না, এত ইয়ে ছিল না, এখন তো মানে অ্যাম্পল অপরচুনিটিস টু লার্ন এবং ভেরি ইজি টু লার্ন। মানে আপনি গুগলে টিপ দিলেই আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। এত সুন্দর অপরচুনিটি এখন স্টুডেন্টরা তাদের নিজেদের যদি কমিটমেন্ট থাকে, তারা যদি সিরিয়াস হয়, তারা যদি শিখতে চায়, আমি মনে করি যে ইন্টারনেটে বসে বসে অনেকেই পণ্ডিত হইতে পারবে, এটা আমার বিশ্বাস আর কি। তো কাজে আমি আমার টেকনোলজিকে ব্যবহার করব, তারপরে আমার শিক্ষকদের দায়িত্ব থাকবে তাদেরকে গাইড করা, তারপরে অপরচুনিটি কোথায় আছে সেটা ক্যাপচার করতে হবে। মানে এইভাবেই আগাতে হবে আর কি আমাদের এই সীমাবদ্ধতা নিয়ে। আর আমি যে আগে যেটা বলেছি সেটা যে আমাদের কিন্তু শিক্ষকদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে কিন্তু এগিয়ে আসতে হবে, লবিং করতে হবে গভর্নমেন্ট মিনিস্ট্রির সাথে যে তোমরা রিসার্চে ফান্ড দাও। এছাড়া কিন্তু আপনি শিক্ষকদের আপনি পকেটের পয়সা দিয়ে কয়জন রিসার্চ করবে, এটা সম্ভব না। So there need to be a fund for every department to do research. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার সুন্দর বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের সামনে বক্তব্য তুলে ধরেছেন। আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যদি আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। একটি রিকোয়েস্ট ছিল, আমি আপনাকে পাঠিয়ে দেব। ধন্যবাদ স্যার। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে মানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং ছাত্রছাত্রীরা যারা ধৈর্য ধরে শুনলে যদি কোনো উপকারে আসে আই উইল বি ভেরি হ্যাপি। যে তারপরে আমি পাওয়ার পয়েন্টও পাঠিয়ে দিব সবাইকে, এবং অন্য যারা বাইরে থেকে স্টুডেন্ট বা না যারা তাদের অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন, করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন। অশেষ ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ফয়সল ভাইকে ইউনাইটেড নিউজের, সে আমাদেরকে আপনার সাথে যুক্ত করিয়েছেন। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা এই সোশ্যাল রিসার্চ গ্রুপের প্রোগ্রামকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও যারা আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আমরা এখন আমাদের শেষ করব।